বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বেশ অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হয়েছে। দেশের রাজনীতি দুই বড় শক্তি বিএনপি আর জামায়াত, যারা আগে একসাথে লড়েছে, তারা এবার আলাদা আলাদা জোট নিয়ে মাঠে নামছে। তো এই যে একটা অদ্ভুত পরিস্থিতি, এর পেছনে গল্পটা কি? চলুন আর সেটাই একটু বোঝার চেষ্টা করি। আসলে এই সিদ্ধান্তের পেছনে ঠিক কী কারণ কাজ করছে? এটা কি কোনো ঠান্ডা মাথার কৌশল, নাকি জোটের ভেতরেই কোনো সমস্যা তৈরি হয়েছে? আর সবচেয়ে বড় যে প্রশ্নটা আমাদের মাথায় ঘুরছে, ভোটের মাঠে এর ফলটা কি দাঁড়াবে? এই প্রশ্নগুলোর উত্তরই আমরা আজ খুঁজে বের করব। তো চলুন প্রথমে একটু দেখে নিই বাংলাদেশের রাজনীতির জোটের ব্যাপারটা। দেখুন, জোট কিন্তু এখানে নতুন কিছু না, তবে এবারের ছবিটা একটু অন্য রকম। জানিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা, আর তৈরি হয়েছে একটা ধাঁধা। সাধারণত আমরা কি দেখি? বড় দলগুলো ছোট ছোট দলগুলোকে সাথে নিয়ে নিজেদের শক্তি বাড়ায়, তাই না? এই ছোট দলগুলোর সাপোর্টে আসন সংখ্যা বাড়িয়ে সরকার গঠনে একটা বাড়তি সুবিধা পাওয়া যায়। মানে এটা একটা পরীক্ষিত আর বেশ সফল একটা কৌশল। কিন্তু মনে হচ্ছে এবার সেই চেনা ছকটাই যেন ভেঙে যাচ্ছে। চলুন প্রথমে জামায়াত নেতৃত্বাধীন জোটের অবস্থাটা একটু দেখি। বাইরে থেকে দেখলে জোটটাকে বেশ শক্তিশালী মনে হতে পারে, কিন্তু নির্বাচনের ঠিক আগে আগে তারা একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। আর এই চ্যালেঞ্জটা তাদের পুরো পরিকল্পনাকেই কিন্তু নাড়িয়ে দিয়েছে। এই যে স্লাইডটা দেখছেন, এটা পরিস্থিতিটা খুব পরিষ্কার করে দিচ্ছে। জামায়াতের জোটের শুরুতে ইসলামী আন্দোলনের মতো একটা বেশ বড় আর শক্তিশালী দল ছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে তারা জোট থেকে বেরিয়ে যায়। ফলে এখন এটা একটা 10 দলীয় ঐক্য। আর ঠিক এখানেই রাজনৈতিক বিশ্লেষকরা একটা বড় উদ্বেগের জায়গা খুঁজে পাচ্ছেন। ইসলামী আন্দোলনের মতো একটা প্রভাবশালী দল জোট ছেড়ে বেরিয়ে যাওয়ায় এখন প্রশ্ন উঠছে, ইসলামী ভোট ব্যাংক কি তাহলে এবার ভাগ হয়ে যাবে? আর যদি ভাগ হয়েই যায়, তাহলে ভোটের ফলাফলে এর প্রভাবটা কতটা পড়বে? তবে জামায়াত নেতৃত্ব কিন্তু বেশ আত্মবিশ্বাসী। যেমন ধরুন, দলের সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের কি বলছেন? তার মতে, যে কোনো কারণেই হোক তারা আর আমাদের সঙ্গে নেই। আমার মনে হয় না এটা নিয়ে কোনো সমস্যা হবে। আমাদের 10 দলীয় নির্বাচনী ঐক্যে এর কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ তারা মনে করছেন তাদের জোট এখনও যথেষ্ট শক্তিশালী। তো জামায়াতের জোট যদি বাইরে চ্যালেঞ্জের মুখে থাকে, তাহলে বিএনপির 7 দলীয় জোটের সমস্যাটা কিন্তু একটু অন্যরকম। তাদের সংকটটা আসছে ভেতর থেকে। বিএনপির কৌশলটা ছিল বেশ পরিষ্কার। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা সঙ্গী ছিল তাদের নিয়ে একটা শক্তিশালী জোট তৈরি করা, আর মূল লক্ষ্য ছিল বিরোধী ভোট যাতে কোনোভাবেই ভাগ না হয়। সেজন্য কিছু দল তো নিজেদের দল বিলুপ্ত করে বিএনপির ধানের শীষ প্রতীকেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আসল সমস্যাটা বেঁধেছে অন্য জায়গায়। বিএনপির ভেতর থেকেই কিছু নেতা বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়ে গেছেন, তাও আবার জোটের আনুষ্ঠানিক প্রার্থীর বিরুদ্ধেই। আর এটাই এখন জোটের জন্য একটা বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্নটা হলো, একটা এত কঠিন নির্বাচনে যেখানে প্রত্যেকটা আসন জেতা জরুরি, সেখানে এই ধরনের অভ্যন্তরীণ কোন্দল কতটা ক্ষতি করতে পারে? যখন একই দলের দুই নেতা একে অপরের বিরুদ্ধে লড়ছেন, তখন ভোটাররা আসলে কাকে বেছে নেবেন? অবশ্য বিএনপি নেতৃত্ব এই সমস্যা সমাধানের ব্যাপারে বেশ আশাবাদী। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ভাষ্যমতে এরই মধ্যে অনেক প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন, বাকিরাও প্রত্যাহার করে নেবেন। মানে তারা আশা করছেন ব্যাপারটা দ্রুতই মিটে যাবে। তো দলগুলোর নিজস্ব বক্তব্য তো আমরা শুনলাম, এবার চলুন একটু নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষকদের দিকে তাকাই। তারা এই জটিল পরিস্থিতিকে কিভাবে দেখছেন? তাদের চোখে এই আলাদা হয়ে যাওয়ার মানেটা আসলে কি? বিশ্লেষকদের মতামতটা ঠিকঠাক বোঝার জন্য এই শব্দটা একটু জেনে রাখা দরকার: ভোটার গ্রহণযোগ্যতা। এর মানে খুব সহজ। সাধারণ মানুষ বা ভোটাররা একটা রাজনৈতিক দল বা জোটকে কতটা ভরসার চোখে দেখে বা কতটা ভালো বিকল্প মনে করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদের বিশ্লেষণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তিনি বলছেন, তুলনামূলকভাবে আমি মনে করি বিএনপি এই জোটের মাধ্যমে লাভবান হয়েছে। তারা তাদের ধর্মীয় ভাবমূর্তি কিছুটা সংযত করতে পেরেছে। সম্ভবত এটাও একটা কারণ যে কারণে জামায়াতের নিজস্ব গ্রহণযোগ্যতা বেড়েছে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। তার মতে এই আলাদা হয়ে যাওয়ায় হয়তো দুই দলই লাভবান হতে পারে। কিভাবে? বিএনপি জামায়াতের থেকে একটু দূরত্ব তৈরি করে নিজেদের একটা মধ্যপন্থী ইমেজ ধরে রাখতে পারছে, যা হয়তো কিছু ভোটারকে আকৃষ্ট করবে। অন্যদিকে জামায়াতও একা লড়ে নিজেদের স্বতন্ত্র একটা পরিচয় তুলে ধরতে পারছে, যা তাদের গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করতে পারে। তো এত সব বিশ্লেষণ, কৌশল আর পাল্টা কৌশলের পর আসল প্রশ্নটা কিন্তু একটাই: ভোটের দিন মাঠে কি হবে? কোন জোট শেষ পর্যন্ত নিজেদের শক্তিটা প্রমাণ করতে পারবে? এক কথায় বলতে গেলে দুটো জোটের সামনে দুটো আলাদা কিন্তু সমান কঠিন চ্যালেঞ্জ।
জামায়াতকে প্রমাণ করতে হবে যে তারা একজন বড় শরিককে ছাড়াও শক্তিশালী আর বিএনপিকে সামলাতে হবে নিজেদের দলের ভেতরের বিভাজন। তবে শেষ কথা হল, কাগজে কলমে আঁকা কৌশল আর ভোটের মাঠের বাস্তবতা কিন্তু এক জিনিস না। দলগুলোর আসল শক্তির পরীক্ষাটা হবে তখন যখন তারা সরাসরি জনগণের কাছে যাবে, যখন তাদের প্রচারণা, জনসভা আর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভোটের হাওয়া নিজেদের দিকে টানার চেষ্টা করবে। তাহলে এই যে এত জটিল একটা রাজনৈতিক সমীকরণ, এর শেষটা কি হবে? এই পরিবর্তনশীল আনুগত্য আর অভ্যন্তরীণ কোন্দল সামলে কোন জোট শেষ পর্যন্ত ভোটারদের আস্থা জিততে পারবে? উত্তরটা পেতে হলে আমাদের কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।